নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। এবং শুরুতেই প্রত্যেক সিটিভিএনের দর্শককে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, যে বিষয়টি নিয়ে শুভেচ্ছা জানালাম আপনাদের, আজকে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করলে অনেক ভালো হবে। অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন গল্প আমরা জানতে পারবো প্রত্যেকের জীবনে গুরুর ভূমিকা। মানে ভেবেছি যে আজকে মূলত এই বিষয়ে আলোচনা করব, যেহেতু আজকে গুরু পূর্ণিমা এক বিশেষ দিন এবং আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় জীবন ভরিয়ে তোলার এক প্রতীক। আর এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকীও আদিগুরু শিবের মহাজ্ঞান প্রদান স্মরণ করা হয়। শিষ্যরা গুরুর প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান। মূলত গু হলো অন্ধকার আর রু হলো আলো। মানে গুরুই সেই ব্যক্তি যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এবং এই প্রসঙ্গে বলতেই হয় অবশ্যই আমাদের জীবনে আমাদের প্রধান এবং প্রথম গুরু হয় আমাদের বাবা মা, এবং তারপর যিনি আমাদের শিক্ষা দেন, শিক্ষা প্রদান করেন, বাহ্যিক শিক্ষা, তিনিও আমাদের গুরু। এবং তারপর যিনি আমাদের আধ্যাত্মিকভাবে চেতনা প্রদান করেন, অর্থাৎ এক অন্ধকার মানে জীবনের সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা, মানে যেই কারণগুলোতে আমরা বেশি কষ্ট পাই, যেই প্রত্যাশা, মানে ধরুন আমরা কারোর থেকে কিছু প্রত্যাশা রাখি এবং সেই প্রত্যাশার সেটা পূরণ হয় না, মানে স্বাভাবিকভাবেই আমরা অনেকে বিশ্বাস করি এবং যখন আমরা আমাদের বিশ্বাস ভেঙে যায়, অপর প্রান্তের মানুষটি আমাদের বিশ্বাস ভেঙে দেয়, তো এই যে এই সমস্ত যাবতীয় আমাদের ভাবাবেগ যিনি একমাত্র কন্ট্রোল করতে পারেন, যিনি আমাদের এই সমস্ত বিষয় থেকে একমাত্র বেরিয়ে আসতে সাহায্য করেন আধ্যাত্মিকভাবে, যিনি আমাদের গুরু, আমাদের পরম গুরু। আজকে আমরা প্রত্যেকের কাছে আমি চাইবো যে প্রত্যেকে নিজেদের গুরুর বিষয়ে সুন্দর সুন্দর গল্পগুলো, মুহূর্তগুলো, স্পেশাল মোমেন্টগুলো শেয়ার করুক আজকে। আচ্ছা, শুরুতেই বলে রাখবো এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে, প্রত্যেকের হাতে এখন ফোন থাকে, আর ফোনে থাকে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেটি প্লাস। কী করে করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপর দেখুন লোগো চলে আসবে সিটিভিএন সার্চ করার পর, এবং এই মুহূর্তে কিন্তু এই অনুষ্ঠানটা লাইভ চলছে, লাইভ স্ট্রিমিং চলছে, দেখুন নিচে লাইভ লেখাও আছে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে যদি চান অনুষ্ঠানটা দেখতে, এটা এই মুহূর্তে লাইভ চলছে কিন্তু পরবর্তীতে ভিডিও ফরম্যাট হয়ে রয়ে যাবে। মানে ধরুন আজকে ফোন করলেন, কাউকে জানাবেন ফোন করেছিলেন, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে প্রচুর গল্প করেছেন আমাদের সাথে, তো সেক্ষেত্রে একমাত্র এই অপশনের দ্বারা কিন্তু আপনি দেখাতে পারবেন। শুধুমাত্র ইউটিউব নয়, ইউটিউবের পাশাপাশি একইভাবে ফেসবুকেও কিন্তু দেখতে পারবেন। মানে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে সিটিভিএনের পেজ, এবং সেখানে কিন্তু ফলো করতে হবে, সবসময় নোটিফিকেশন পেয়ে যাবেন যে কোনো অনুষ্ঠানের। এবং এই অনুষ্ঠানটা আপনাদের অত্যন্ত পছন্দের, আমি জানি যারা নিত্য দর্শক এই অনুষ্ঠানের তারা সব সময় ফোন করে বলেন যে এই অনুষ্ঠান মানে ঠিক বিকেল 4টের সময় সোম মঙ্গল বুধ আর ওদিকে শুক্র শনি সব সময় তারা টিভির সামনে তো অবশ্যই থাকেন, এবং আমাদের সত্যি খুব ভালো লাগে। আচ্ছা, এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে, দেখবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন, কেমন আছেন দাদা? ভবনতে বলছি। একদম, কেমন আছেন দাদা? ভালো আছি। আচ্ছা, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি দাদা, গুরু পূর্ণিমার। গুরুদেবকে প্রণাম জানিয়ে তারই গুরু প্রণাম বলে আপনাকে গুরু সম্বন্ধে দু এক কথা বলবো। একদমই আমি শুনবো। তার আগে আমি দর্শকের উদ্দেশ্যে আরেকটা বিষয় বলে রাখি। দেখুন, গুরু আমাদের শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু। আপনারা যেই গুরুর বিষয়ে যত ভালো স্মৃতি আছে সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন। বলুন দাদা আপনার স্মৃতি বা যেই বিষয়টি আজকে বলবেন। গুরু মানে কি? গুরু হচ্ছে যিনি অন্ধকার পথ থেকে আলো পথ দেখান, একদম অজ্ঞানের পথ থেকে জ্ঞানের পথ দেখান, তাকে আমরা গুরু বলি। আর 84 লক্ষ মানুষজন পেয়েছি, আমাদের গুরুকরণ করতে হবে, দীক্ষা নিতে হবে। যে আমাদের গুরুদেব সেও দীক্ষা নিয়েছিলেন, তারপরে আমাদের যে বাবা লোকনাথ সেও ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা নিয়েছিলেন, আর আমি হলো ভারত স্টেশনের পরমানন্দ মহারাজের আচ্ছা আশ্রিত মানে শিষ্য। বেশ আর তার সেও গম্ভীরনাথজির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। আচ্ছা, আমাদের দীক্ষা নেওয়া উচিত। তার গুরু প্রণাম জানাচ্ছি। ও ভোগানন্দং পরম সুখদং কেবল জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগন সদৃশম তত্ত্বম সেদিলক্ষম এক নিত্যং বিমল চালম সবদি সাক্ষী ভূতম
ভাবাতীতং চিদরহিতং সদ্গুরুতং নমামি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দোষিত যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুমিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নিত্য শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবোধং চিদানন্দং গুরু ব্রহ্ম নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুরু মমাত্মা সভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। তস্मै শ্রী গুরুবে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুস্য সখা তমেব তমেব বিদ্যা রবিরাম তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব। ওম গুরু কৃপাই কেবলম ওম গুরু কৃপাই কেবলম ওম গুরু কৃপাই কেবলম। এটা গুরু প্রণাম বললাম। তারপরে গুরু বন্দনা আছে, কিন্তু গুরু বন্দনা করলে একটু সময় লাগতে পারে, কিন্তু আরো তো দর্শক আছে একদম একদম একদমই তাই। গুরু বন্দনা একটু করে নেই। ভবসাগর তারণ কারণ হে অভিনন্দন বন্দন খণ্ডন হে সনাগত কিঙ্কর গীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। কন্দর তামস ভাস্কর হে তো বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে আর ব্রহ্ম পরাৎপর দেব বনে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। মনবারণ শাসন অঙ্কুশ হে প্রচান তরে হরি চাক্ষুষ হে দুর্গান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। কুণ্ডলিনী গুম ভঞ্জ কহে দুর্গন্তি বিদারণ কার কহে মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। সুদন মঙ্গল নায়ক হে সুশান্তি বরা ভয় দায়ক হে তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। অসংখ্য ধন্যবাদ দাদা। সত্যি আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা অনেকটা বেশি রয়েছে এবং আপনি যে প্রতিবার ফোন করেন প্রতিদিন এবং তাতেই আপনার প্রতিটা গল্পে প্রতিটা স্মৃতিতে মানে এই বিষয়টা আমার মনে হয় দর্শকদের কাছে অতটাই স্পষ্ট। অসংখ্য ধন্যবাদ দাদা ফোন করার জন্য। সত্যি আজকে এক বিশেষ দিন এবং গুরু পূর্ণিমায় অনেকে বাড়িতে পুজো করেন, গুরুর আরাধনা করেন এবং আজকে মূলত আমরা এই বিষয়ে কথা বলছি। যারা এখন দেখছেন এই মুহূর্তে টিভি খুলছেন তাদের জন্য আমি আরও একবার জানিয়ে দিলাম। এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে, দেখব কে আছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি শ্যামশ্রী বন্দ্যোপাধ্যায় গুজরাট থেকে বলছি। কেমন আছেন দিদি? চিনতে পেরেছি, বলুন। ভালো আছি। আজ তো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে তোমাদের সকলকে আমার গুরুর তরফ থেকে তোমাদের সকলকে আশীর্বাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দিদি। আচ্ছা, আর আমি তো প্রথমেই বলতে হয় আমার বাবা মা, তিনি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, তিনি আমার প্রথম গুরু। একদম বাবা মা। তারপরে স্কুলে ভর্তি হওয়ার পর স্কুলের টিচাররা হচ্ছেন আমার শিক্ষাগুরু। একদম শিক্ষাগুরু, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাগুরু। তারপরে তো শিক্ষাগুরু, তারপরে আমি নিজেও একজন টিচার ছিলাম, টিউশন করতাম। প্রায় 43 ইয়ার্স আমার টিউশনের মধ্যে পড়ে থেকে, তা আমিও কারুর গুরুই ছিলাম। যাই হোক, তারপরে আমার বিয়ে হলো। বিয়ের পর হাজব্যান্ডকে প্রতি পরম গুরু বলতে আমরা মনে করি। তারপর আমার দীক্ষা হয় রামকৃষ্ণ সারদা মঞ্চে, আমার দীক্ষা হয় সেই 25 বছর বয়সে। এবার বিয়ে হয়েছে যখন, তার 2 মাস বাদেই আমার দীক্ষা, আমি দীক্ষা নেই কলকাতায় রামকৃষ্ণ মিশন থেকে। তা আজকের দিনটা পালন আমি এখানেই করি।
আর যখন টিউশন করতাম তখন আমার স্টুডেন্টরা আমাকে অনেক গিফট দিত গুরু হিসেবে, ম্যাডাম গুরু। তো যাই হোক, আর এখানে আমরা এখন রামকৃষ্ণ মিশনে যাই। আমি এখন যেতে পারি না, আগে যেতাম, বছর 2-4 আগেও যেতাম, কিন্তু এখন বাড়িতে পুজোর মাধ্যমে গুরুকে প্রণাম করে গুরুর পায়ে ফুল টুল দিয়ে, আর আজকে তো পূর্ণিমা পুজো আমাকে করতে হয়। আমার বাড়িতে নারায়ণ শিলা আছেন, তা প্রত্যেক পূর্ণিমাতেই আমি পুজো করি। আর আজকে তো বিশেষ পুজো, গুরু পূর্ণিমা। গুরু পুজো করে, পূর্ণিমার পুজো করে এই একটু আগে আমি প্রসাদ খেলাম, জল খেলাম। তাই বলছি আজকের বিশেষ দিনটা খুবই মনে রাখার মতন। আজ থেকে প্রায় 48-46 বছর আগে আমার দীক্ষা হয়েছিল। আর আমি স্বয়ং রামকৃষ্ণ দেবকে মানি এবং গুরু জগজ্জননী মা শারদাকেও মানি। ওনাদের থেকে আমি একটা যে পেয়েছি ঠাকুর রামকৃষ্ণ একটা সিরিয়াল দেখতে দেখতে, সেটা আমার চোখে আজও জল এসে যায় এবং আমি ভয় যখন হয়ে যাই। দেখছিলাম, আমি বলবো কি সে ঘটনাটা? আচ্ছা, ছোট করে একটু বলুন, শুনতে ইচ্ছেই করছে। ছোটই, একদমই। অবশ্যই বলুন। ঘটনাটা আমি ওই জগজ্জননী মা শারদা একটা চ্যানেলে হতো, দেখতাম। সন্ধ্যেবেলা 6টা থেকে 6:30। আচ্ছা। ঠাকুরের দেহ রাখার শেষ কিছুদিন আগে ঠাকুরের খিচুড়ি খাওয়ার ভীষণ শখ হয়েছিল, মানে ইচ্ছে হয়েছিল যে খিচুড়ি। আর ওনার তো ক্যান্সার হয়েছিল শেষে, তা উনি তো কিছু খেতে পারতেন না, খিচুড়ি খাওয়ার শখ হয়েছিল। তা উনি মা শারদার কাছে খবর পাঠালেন যে খিচুড়ি। তো মা শারদার ওই রকম অবস্থা, তিনি না রান্না করে পারলেন না। রান্না তো করে দিতেনই রোজ, কিন্তু সেদিন তিনি খিচুড়ি ভোগ এনে ঠাকুরের ঘরে এসে ওপরে এসে তিনি খাওয়ালেন। কাশীপুর উদ্যানবাটি আছে না, ওইখানেই তো ঠাকুর শেষ বয়সে ছিলেন, ওখানেই দেহ রেখেছিলেন। ওটা আমাদের বাড়ির কাছেই, বড়নগরের কাছেই। তো তা আমি না, যখন শারদা মা খিচুড়ির বাটিটা এনেছেন, তখন আমার সামনে, নাকের সামনে দিয়ে খিচুড়ির গন্ধটা যে কি করে এসে গেল, আমি নিজে আজও একলা ঘরে, আমি তখন কেউ নেই আমার কাছে, আমি যে কিভাবে ওইটা পেয়েছিলাম ঠাকুরের আশীর্বাদ আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। আমি অনেককে বলেছি, অনেকে আমাকে মানে একটু এর ফলে নিয়েছে। না, মোটেও না, এটা সত্যি। মানে আমরা মাঝে মাঝে ভগবানকে ভালোবেসে সেই রকম ভাবে একদম মগ্ন হয়ে যাই। হতেই পারে ভগবানের আশীর্বাদ যে কোনো সময় যে কোনো ভাবে আমরা পেতে পারি, ভগবানের উপস্থিতি। অভিনন্দন, আমি ঠাকুর রামকৃষ্ণকে ভীষণ মানি, ভীষণ আমি বাড়িতে নিজে রোজ পুজো করি, ওনার করি, মন্ত্র জপ করি। আমি সেইভাবেই মানে আছি, একাকিত্ব জীবনে আমি সেই নিয়েই আমি আর তোমাদের সঙ্গে কথা বলি। আর যাক, অনেক এর মধ্যে চলে গেলাম। তোমরা ভালো থেকো সবাই। আজকে সবাই মঙ্গল কামনা করেছি, ঠাকুরের কাছেও করেছি। আর খালি আমি ঠাকুরের রামকৃষ্ণ মিশনে যেতে পারলাম না, কিন্তু ওরা ভোগ টোগ পাঠিয়ে দেয়, আমার ছেলে যায়, ছেলে নিয়ে আসে, ভোগ টোগ পাঠিয়ে দেয়। এইভাবেই আছি। ভালো থেকো তোমরা সবাই। দিদি, তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। সত্যি খুব ভালো লাগে যখন ফোন করো। সত্যি অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অবশ্যই অনেক সময় আমরা এমন কিছু উপলব্ধি করি, হয়তো সেটা ভালো বা খারাপ যে কোনো কিছু হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে সেই গল্পটা কাউকে শেয়ার করলে পরে অনেকে হেও করে বা ভাবছে হয়তো মজা করে বলছি, এরকম প্রত্যেকের ক্ষেত্রে হয়। কিন্তু যে উপলব্ধি করে একমাত্র সেই জানে। কারণ যদি ভগবানের কথাই বলি, আমরা আধ্যাত্মিকভাবে অনেক সময় অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু সত্যি এটা হয়তো অন্য কাউকে বললে সেটা স্বাভাবিকভাবে অনেকে বুঝতে চায় না। কেন বুঝতে চায় না সত্যি আমরা বুঝতে পারি না। তবে সত্যি বোঝা উচিত, প্রত্যেকের ভাবাবেগকে সম্মান করা উচিত। তবে যে বিষয়ে আমরা মূলত আলোচনা করছিলাম আজকে, এক বিশেষ দিন গুরু পূর্ণিমা। তো শিক্ষা গুরু হোক বা দীক্ষা গুরু, জীবনের প্রথম গুরু তো আমাদের বাবা মায়েরা, কিন্তু তাছাড়াও যদি কোনো গুরুর সাথে কাটানো, গুরুর সান্নিধ্যে আপনারা কি করে এলেন, কত বছর বয়সে, মানে দীক্ষার বিষয়ে যদি বলি তাহলে কত বছর বয়সে দীক্ষা নেওয়া, সেই দীক্ষার দিনের মুহূর্ত, সেটাও অনেক স্পেশাল। কারণ আমি এই জন্য বলছি যে আমিও খুব ছোট বয়সে, মানে তখন খুব মজায় অন্যরকম একটা বিষয় ছিল।
আমি আর আমার এক দিদি মিলে দীক্ষা নিয়েছিলাম, মায়ের সঙ্গে গেছিলাম। তো সেক্ষেত্রে মানে তখন খুব একটা কিছু বুঝতাম না, কিন্তু সবাইকে দেখতাম জব করতো, তো আমিও দীক্ষা নেব, জব করব, এরকম একটা বিষয় আমার মধ্যেও ছিল। কোথায় নিয়েছি কি আমি সেই বিষয়গুলো বলছি না, কিন্তু দীক্ষা নেওয়ার দিনের ব্যাপার মানে যা যা নিয়মকানুন, ধোয়া, পোশাক পরা এবং তার পাশাপাশি নিরামিষ খাওয়া বা না খাওয়া, আমার সঠিক সেই বিষয়টা মনে নেই, কারণ আমি তখন 6-এ বা 7-এ পড়ি, এরকম কিছু একটা। তো আমার হালকা হালকা মনে আছে যে আমার বাড়ির থেকে প্রায় খানিকটা দূর যেখানে আমি দীক্ষা নিতে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে খুব সকাল থেকে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো সেরকম কারোর যদি খুব ছোট বয়সে নেওয়া থাকে বা যে কোনো সময় হতে পারে, সেরকম দীক্ষার দিনের কোনো মুহূর্ত যদি ভালো মুহূর্ত মনে হয় যে শেয়ার করব, সেটাও কিন্তু করতে পারেন। এই মুহূর্তে একজন রয়েছে দর্শক বন্ধু ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিদি ভাই, শুভ দ্বিপ্রহর। শুভ নমস্কার দ্বিপ্রহর। আপনাকে জানাই দিদি ভাই, আজকে আপনার সাথে প্রথম কথা বলছি আমি। আচ্ছা আচ্ছা, খুব ভালো অনবদ্য ভাবে সূচনা করলেন আজ বিশেষ পবিত্র দিনে। দিদি ভাই আমি একটু বলি, তো গুরুই আচ্ছা হচ্ছে আপনার নামটা একটু বলুন, ভগবানের- একটু নামটা বলুন। নাম হচ্ছে উত্তর 24 পরগনার বৈকুণ্ঠপুর গ্রাম থেকে প্রীতি সরকার। আচ্ছা, গুরু আচ্ছা। হচ্ছে ভগবানের সাকার মূর্তি, আর তিনি হচ্ছেন অ্যাবসলিউট। আসলে আমাদের মারা যারা নিজের হাতে ছেলে পেলেদের যত্ন করে, তাই জন্য তাদের উপর অশ্রদ্ধা আসে না, তাই তাদের অত ভালোবাসে। সেরকম আমরা যদি নিজ হাতে গুরু সেবা করি, তাহলে আমাদের অহংকারটা পাতলা হয়, আর অভিমানটাও দূরে যায়, আর প্রেমও আসে। আমি দিদি ভাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এক ভক্ত এই পুস্তকটি নিয়ে গেছিলেন। সেই পুস্তকটি দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অংশটুকু পাঠ করে খুব মুগ্ধ হয়েছিলেন এবং তার বয়স জিজ্ঞাসা করেছিলেন যে কত বয়সে বালক এই লেখা লিখেছেন। আমি একটু বলছি দিদি ভাই লেখাটা। গ্রন্থটির নাম হচ্ছে সত্যানুসরণ। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়কে শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সাথে গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের সত্যি। আর কর্তব্য প্রাণপণে গুরুর আদেশকে কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মন প্রফুল্ল হয়ে উঠেছে, তখন বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। কিন্তু হ্যাঁ, খবরদার কাউকে হুকুম করে কিন্তু চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করতে যেতে নেই, তাহলে কি হয়, প্রসাদ থেকে বঞ্চিত হয়। সে একটি গান আছে না দিদি ভাই, গুরু নাম করো বদ বদনে, গুরু নাম সার করো গুরু বদ বদনে, গুরু নাম সার করো গুরু বল বদনে, গুরু নাম সার করো গুরু বল বদনে, গুরুরূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে, ভুলেও ভুলো না যেন গুরুর ওই শ্রী চরণ। তাহলে সর্বোপরি পিতৃদেব ভব, মাতৃদেব ভব, এরা হচ্ছেন সর্বোপরি গুরু, যেটি ইতিপূর্বে সব বক্তাই বলেছেন। তারপরে এক এক করে সমস্ত গুরুরা। কাজেই দিদি ভাই আমার নৃত্য শিক্ষিকাকে আমি জানাই আজকে সশ্রদ্ধ প্রণাম, আমার একদম। সঙ্গীত শিক্ষিকা জানাই আমি সশ্রদ্ধ প্রণাম, আমার অবশ্যই। গীতার শিক্ষককে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, এবং যত সশ্রদ্ধ গুরুজনরা আছে সকলকে প্রণাম জানিয়ে শেষ করছি। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি প্রথম আজকে ফোন করলেন, তবে মনে হলো না, মানে শুরু থেকেই যেভাবে আপনি কথা বলছিলেন একদম মনে হচ্ছিল না যে প্রথম ফোন, মনে হচ্ছিল অনেক দিনের পরিচয় বা এর আগে বহু ফোন করেছেন আপনি, বহুবার। বেশ ভালো লাগলো কথা বলে। আমার মনে হয় দর্শকদেরও ঠিক এরকমটাই মনে হয়েছে, যেটা আমার মনে হয়েছে শুরুতে। খুব ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো হ্যাঁ, যেটা বলছিলাম আমি, যে বিষয়ে আজকে সত্যি এক বিশেষ দিন, এবং বিশেষ দিনে অবশ্যই গুরুর কথা সবার আগে মনে আসে, গুরুর প্রতি শ্রদ্ধা সবসময় আমাদের থাকে। তবে আজকের দিনে তাকে বিশেষভাবে স্মরণ করি আমরা, তাকে শ্রদ্ধা জানানো সবসময়, সেই শ্রদ্ধা স্মরণ তো থাকবেই, কিন্তু আজকে যেই বিশেষ দিন, মানে গুরুর সান্নিধ্য পাওয়া কতটা জরুরি আমাদের জীবনে। সত্যি হয়তো গুরু না থাকলে জীবনে আমরা অন্ধকারকে ছাড়িয়ে কখনোই
আলোর দিকে যেতে পারতাম না, তার কারণ গুরু, সেটা দীক্ষাগুরু হোক বা শিক্ষাগুরু, সেই গুরু কিন্তু আমাদের সঠিক পথে চালনা করে। বেশ, এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে, দেখি কে রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো অভিনন্দা, হ্যালো। আমি ভারতী সরকার রায়গঞ্জ থেকে বলছি। হ্যাঁ দিদি, বলুন, ভালো আছো তো? কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমার জন্মদাতা বাবা মা, প্রথম গুরু, তাকে শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু, আচ্ছা আচ্ছা, তাদেরকে সকলকে আমার প্রণাম জানিয়ে একদম একটু আমার দীক্ষা গুরু সম্বন্ধে আমি তোমাদের দু চার কথা বলছি। একদম একদম একদম। আমি আজ থেকে ধর 45 বছর আগে আমার ভারত সেবাশ্রম সঙ্গে প্রণবানন্দজি, ওনারই শিষ্য শ্রীমৎ প্রজ্ঞানন্দজির কাছে দীক্ষা নিয়েছিলাম। ওনার কাছে দীক্ষা নিয়েছিলাম এবং আমরা, উনি কলকাতায় বালিগঞ্জ আশ্রমে থাকতেন, আমি রায়গঞ্জে থাকতাম। আমরা কলকাতাতে গেলে ওনার সাথে দেখা করতাম। আচ্ছা, তখন তো রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার পথটা ওই বাস রুট ছাড়া কিছু ছিল না। মানে আর এটা হলে এক দার্জিলিং মেল কিংবা মালদা থেকে গৌড় ধরে তারপর যেতে হতো। হ্যাঁ, তো যাই হোক, বাসে করে গিয়েছি, ভোরবেলা গিয়ে পৌঁছালাম বালিগঞ্জে। বালিগঞ্জে গিয়ে পৌঁছে আশ্রমে গেলাম। আশ্রমে গিয়ে তার দেহরক্ষী কাশী মহারাজের সাথে দেখা করলাম। আচ্ছা, বেশ। কাশী মহারাজ আমাদেরকে দেখে একটু চিনতে পারলেন। উনি বললেন, ও মাস্টারমশাই, আমার স্বামী মাস্টারমশাই ছিলেন, আমি একটা স্কুলে টিচার ছিলাম। তো বললেন যে, ও আপনারা এসেছেন, বা খুব ভালো, হ্যাঁ গুরুদেব উঠেছেন, পুজো করেছেন, করে নিয়ে এখন বিশ্রাম নিচ্ছেন। আমরা বললাম যে গুরুদেবের সাথে একটু দেখা হবে কি? বললো যে হ্যাঁ 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 দেখা হবে। গুরুদেবের কাছে নিয়ে গেলেন। গুরুদেবকে আমরা প্রণাম করলাম। প্রণাম করার পরে গুরুদেব আশীর্বাদ করলেন, করে নিয়ে উনি সাথে সাথে তার দেহরক্ষীকে বললেন যে, কাশী, ওনারা অনেক দূর থেকে এসছে, কাজে ওনাদের একটু জল খাবারের দেওয়ার ব্যবস্থা করো। তখন কাশী মহারাজ দুটো থালার মধ্যে মুড়ি, তারপরে ফল, মিষ্টি, অনেক কিছু নিয়ে এলেন। নিয়ে এসে খেতে দিলেন আমাদের। আমরা সেগুলো খেলাম। খেয়ে নিয়ে গুরু মহারাজ বললেন যে, আজকে দুপুরবেলা তোরা এখানটায় প্রসাদ নিয়ে তারপরে যাবি। আমার ছেলে থাকতো বাঘাযতীনে, সেখানে ও আবার অফিসে বেরিয়ে যাবে বলে আমরা বললাম যে, না গুরুদেব, আজকে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করবো না, আজকে আমরা ছেলের কাছে চলে যাবো। আচ্ছা, গুরুদেব বললেন যে, তোরা শুধু ছেলে মেয়ে এই করেই মরিস কেন? এখানে আশ্রমে দুপুরবেলা একটু ভোগ নিলে কি হবে? তো আমরা মাথাটা নিচু করে বসে থাকলাম। বসে থাকার পরে আমরা যাওয়ার কথাই মনস্থির করলাম। তো ওইখানটাই আশ্রমে, ওখানে বাথরুমে স্নান টান সেরে নিয়ে আমরা কাজে বেরোলাম। কাজে বেরোলাম, বিভিন্ন অফিসে গেলাম। বিভিন্ন অফিসে গিয়েছি। সেখানে গিয়েই শুনি যে অফিসারের সাথে দেখা করতে গিয়েছে, ওনার অফিসের যে জুনিয়র স্টাফ সভাপতি, আপনারা এলেন, উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন, আজকে তো আর আপনার সাথে দেখা হবে না। তারপরে আবার অন্য কাজে যাই, সেখানটা ঠিক একই অবস্থা। আপনারা এলেন, কিন্তু উনি তো নেই, আজকে কদিন ধরে ছুটিতে আছেন, কাজে আজকে তো আপনাদের কাজটা হলো না। তো এই করে করে আমরা 3-4টে অফিস ঘুরে শেষ পর্যন্ত ভাবলাম যে এসপ্ল্যানেডে কোনো খাওয়ার দোকানে খেয়ে নেবো। সেখানে খাওয়ার দোকানে গিয়েছি, তখন প্রায় 3টে 3:30 বাজে গিয়েছি। কিন্তু খাওয়ার দোকানে গিয়ে বলছি, ভাই আমাদেরকে ভাতটা যা আছে খেতে দাও। তো বলে কি, সবই তো আছে, ভাতটা একটু চাপাতে হবে, আপনারা একটু ওয়েট করুন। এইরকম করে আমরা না খাওয়ার দোকানেও 2-3টে দোকানে ঘুরলাম, কোথাও গিয়ে খাওয়ারটাও কত পেলাম না। তখন আমার স্বামী বললেন যে, চলো আমরা আশ্রমেই ফিরে যাই, ওইখানে যদি খাওয়ার যেত বুঝবে, আর তা নাহলে আমরা উপোস করেই থাকবো আজকে। তারপরে আমরা যথারীতি বাসে করে বালিগঞ্জে এলাম। বালিগঞ্জে এসে ভারত সেবাশ্রম সঙ্গে এসেছি। অমনি সাথে সাথে
গুরুদেবের দেহরক্ষী, উনি বলছেন, ও মাস্টারমশাই আপনারা এসছেন, আপনাদের জন্য তো খাবার রাখা আছে। আমরা বললাম যে আমাদের তো ফেরার কথা ছিল না, এবং এখানে আশ্রমে তো খাওয়ারও কথা ছিল না। উনি বললেন যে না না, আপনাদের 2টো টিফিন ক্যারিয়ারে গুরুদেব বললেন যে ওদের জন্য খাবার রেখে দে কাশি, ওরা আসবে, ওদের খেতে দিবি। তারপরে আমরা পা ধুয়ে যে 2টো টিফিন ক্যারিয়ার নিয়ে বসলাম। সেই কত রকমের খাবার, ভাত, ডাল, ঠান্ডা তরকারি, তারপরে যে পনির তরকারি, তারপরে যে পায়েস, অনেক কিছু খাবার। 2টো টিফিন ক্যারিয়ারে এত খাবার যে আমরা খেয়ে শেষ করতে পারি না। তখন আমরা নিজেরা ভাবলাম উনি অন্তর্যামী, তা না কি করে বুঝলেন যে আমরা ফিরে আসবো? অবশ্যই তাই। আমরা ফিরে, হ্যাঁ। তারপরে তখন আমরা মনস্থির করলাম যে না, আজকে আর ছেলের কাছে ফিরবো না, আজকে আশ্রমেই রাত্রিবেলা থাকবো। থেকে নিয়ে তারপরে আমরা পরের দিন সকালবেলা গুরুদেবের সাথে দেখা করে গুরুদেবের কাছে প্রণাম করে তারপরে ছেলের কাছে গেলাম। ছেলেকে গিয়ে যখন সমস্ত ঘটনা বললাম, ছেলে তো অবাক, সত্যি অবাক হওয়ার মতোই, একদম বিশ্বাস করতে চাইছে না যে এইরকম ঘটনা ঘটতে পারে। আর আমার এক বন্ধু, তারও জীবনে এই একই গুরুর কাছে আমরা দীক্ষা নেওয়া। সেও অসুস্থ স্বামীকে নিয়ে ওইখানে কলকাতাতে গিয়েছিল। তখন কলকাতাতে ভালো হোটেলে থাকার মতো অবস্থা নেই, তখন ও ঘর খুঁজছে। তখন আশ্রমে গিয়েছে, গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আমার তো থাকার ব্যবস্থা কিছু নেই। তখন গুরুদেব বলছেন যে আজকে তো আশ্রমও তো সমস্ত ফুল হয়ে আছে, আচ্ছা দেখি কি করতে পারি বলে উনি বললেন। ও তো খুব কান্নাকাটি করছে, অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য এত খরচ হচ্ছে, তারপরে গিয়ে আবার হোটেলে থাকলে তো অনেক খরচ। তখন উনি বলছেন, কাশি যা তো উত্তরের ঘরের দিকে গিয়ে দেখতো যে ঘরটা খালি আছে কিনা। তখন কাশী মহারাজ গিয়েছেন, গিয়ে দেখেন যে ওই উত্তরের ঘরের লোকেরা তল্পি তল্পা পাচ্ছে। তল্পি তল্পা ভাবছে যে তাদের অসুস্থ রোগী ছিল, তাকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে তারপর কাছাকাছি বাড়ি, রানাঘাট এরকম কোথাও বাড়ি ছিল, ওরা গাড়ি নিয়ে চলে যাবে। তো সেইটার জন্য তখন বললো যে ঠিক আছে, আপনারা উত্তরের ঘরে, ওই ঘরটা খালি হচ্ছে, ওখানে থাকতে পারেন। সেই বলছি, গুরুদেব হচ্ছেন অন্তর্যামী, তিনি সমস্ত কিছুই বুঝতে পারে না। আমরা ভাবি যে হয়তো উনি বুঝবেন কি বুঝবেন না, কিন্তু উনি অন্তর্যামী, সবই বোঝেন এবং সেইভাবেই সমস্ত কিছু ব্যবস্থা করেন। সত্যি তাই। আর এই জন্যই তিনি গুরু, যিনি সন্তান সম শিষ্যের সমস্ত কিছু আগে থেকেই বুঝতে পারেন এবং সবটাই তিনি আগে থেকেই রাস্তা অলরেডি বের করে রাখেন। সত্যি খুব ভালো লাগলো দিদি, এই যে এত সুন্দর একটা স্টোরি, মানে স্টোরি কি সত্যি, অবশ্যই মানে এত সুন্দর একটা ঘটনা আপনি শেয়ার করলেন, সত্যি গা শিউরে ওঠার মতো। মানে গুরু, এই জন্যই তাকে আমরা বলি গুরু, যিনি অন্ধকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে যান এবং পাশাপাশি সমস্ত রকম বিপদে মানে ছাতার মতো মাথার উপর তিনি বিরাজ করেন। সত্যি অসংখ্য ধন্যবাদ দিদি, ফোন করলেন। এবং আর অল্প কিছু সময় রয়েছে, এবং একটা জিনিস আজকে না বললেই নয়, আমি প্রথম থেকেই নোটিস করছি যে আর অল্প কিছু সেকেন্ড হয়তো আমার হাতে রয়েছে, তাই বলেই শেষ করব যে আজকে শুরু থেকেই কাউকে বলতে হয়নি যে ফোন করুন, ওপরে নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে। মানে আজকে শুরু থেকেই সত্যি বিশেষ দিন, না বললেই নয় যে আজকে কাউকে বলতেই হলো না, প্রত্যেকে মানে একদম অ্যাডভান্স ছিলেন, প্রত্যেকে ফোন করেছেন। মানে সত্যি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই যে আজকে ফোন করলেন এবং আজকের অনুষ্ঠানটা করে আমি সত্যি মানে বলা যায় যে এতদিন অনুষ্ঠান করছি, আজকের অনুষ্ঠানটা আমার সব থেকে ভালো লাগলো। এত সুন্দর গুরুর গল্পগুলো শুনলাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।